মজুদা রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। এসএফআই দাবি যে বন্ধ একেবারে সফল হয়েছে এবং বাট্টবসুদেরা বলেছেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে আমরা যাদবপুরের সামনেই মঞ্চ বেঁধে আমাদের যা বলার সেটা বলবো। ওনারা বলছেন, এসএফআই বাম ছাত্র সংগঠনরা বলছে এখনো দেখে নিয়েছি তখনও দেখে। এই এসএফআই এর নেতা যারা আছেন তাদের কথা আমি ছেড়েই দিলাম, বাচ্চা বাচ্চা ছেলে আপনাকে অনেক কথাই বলতে পারে। মোহাম্মদ সেলিম যাদবপুর থানার সামনে দাঁড়িয়ে বলছে একটা ছাত্রর গায়ে হাত লাগলে বাংলায় আগুন জ্বলবে, বলেছে তো। আমি তার সিপিএম, মোহাম্মদ সেলিম এবং বামপন্থায় বিশ্বাসী সকল মানুষকে বলতে চাই যে যাদের নিজেদের বিড়ি জ্বালানো দেশলাই নেই তাদের বাংলা জ্বালানোর কথা বলার কিন্তু উচিত নয়, এত বেড়ে খেলাটা উচিত নয়। আজকে তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করে, মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করে। সেই দিন যে ঘটনা ঘটেছিল, তারপর যাদবপুর মোড় বন্ধ করে এসএফআই যে নাটক করেছিল, আপনারা দেখেছেন পাবলিক রেগে গেছিল, পাবলিক আর একটু হলে পিটতো। আর যে কলকাতা পুলিশকে মীনাক্ষী থেকে শুরু করে দেবাঞ্জন থেকে শুরু করে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী এবং বামফ্রন্টের ফচকে নেতারা সংবাদ মাধ্যমে গালাগাল দেয়, মা মাসি তুলে গালাগাল দেয়, তারা যদি সেদিন ঢাল হয়ে না দাঁড়াতো তাহলে এরা পিছে মরে যেত। তাই এত বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে এখনো গণতন্ত্র আছে। এটা যদি যোগীর উত্তরপ্রদেশ হতো তাহলে যাদবপুরে এতক্ষণে বুলডোজার চলে যেত। তাই এসএফআইকে বলবো যে অতটাই বেড়ে খেলো যতটা সহ্য করতে পারো। বেশি যদি তোমাদের যে লাইনটা আছে সেটা যদি অতিক্রম করে যাও তাহলে আমি একটা অনুরোধ করব দাদা হিসেবে যে সরকারের স্বাস্থ্যসাথী কার্ডটা করিয়ে নাও, কাজে লাগতে পারে। আমি এই চ্যানেলের মাধ্যমে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা করজোড়ে অনুরোধ করতে চাই যে যাদবপুর যেভাবে মাও মাকুদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে আর এসএফআই যেভাবে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আজ থেকে নয় বিগত 40 বছর ধরে, আমার অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন এসএফআই এর মতো এরকম উগ্র মাওবাদী ছাত্র সংগঠনকে অবিলম্বে ব্যান করে দেওয়া হয় বাংলাতে এসএফআইকে। আমরা অনুরোধ করি। আমরা গতকাল থেকে ফুটেজের লড়াই দেখছি। একটা ফুটেজ দেখাচ্ছে দেবাংশু ভট্টাচার্য কেটে কেটে কয়েক সেকেন্ডে, আবার সৃজন ভট্টাচার্যরা প্রেস কনফারেন্স করে আরেক রকম ফুটেজ দেখাচ্ছে। আসল সত্যিটা কি তাহলে? এই ফুটেজের লড়াই চলবে? আমি ফুটেজেই যাব না, আমি ফুটেজের লড়াইতেই ঢুকবো না। আমি একটা সিম্পল প্রশ্ন করছি, এই মাও মাকুরা বলছে একটা ছেলের শরীরের ওপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চলে গেছে, শিক্ষামন্ত্রীর গাড়ি স্করপিও গাড়ি, সেখানে শিক্ষামন্ত্রী বসে, ড্রাইভার বসে, তার সিকিউরিটি বসে, মানে প্রায় 1 টনের একটা গাড়ি যদি মানুষের ওজন নেওয়া হয়, সেটা একটা ছেলের শরীরের ওপর দিয়ে চলে গেছে। তার শরীরে কোনো হাড় ভাঙেনি, চোখে ব্যান্ডেজ ছিল, সেই চোখের ব্যান্ডেজও এখন খুলে গেছে। আর ঘটনার 2 ঘন্টার মধ্যে ফেসবুক লাইভ করে বলছে আমি এখন ঠিকঠাক আছি। এ কি ধরনের ম্যাজিক? এ কি ধরনের ম্যাজিক? এই নোংরামি, এই চক্রান্ত অবিলম্বে বন্ধ করতে হবে। আমি স্পষ্ট ভাষায় বলছি যে রাজ্য সরকারের অনুদানে এই মাওবাদী ছাত্র সংগঠনরা নিজেদের ডিগ্রিগুলো পাচ্ছে, সেই রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীকে ছক করেছিল খুন করার। আর বলছে না গাড়ি চালিয়ে দিয়েছে। শুনুন, একটা কথা পরিষ্কার বলি, ভারতীয় ন্যায় সংহিতায় আপনার নিজের প্রাণ রক্ষা করার অধিকার আপনার আছে, সেটা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আপনার মৌলিক অধিকার। যদি শিক্ষামন্ত্রীর মনে হয়ে থাকতো বা মনে হয়ে থাকে যে তাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, কারণ আমরা বাইটে শুনেছি, বিভিন্ন ভিডিওতে শুনেছি ইট নিয়ে আয় বলা হচ্ছে, শিক্ষামন্ত্রীর কনভয়ের সিকিউরিটির গাড়ির চাকা খুলে দেওয়া হচ্ছে, হাওয়া খুলে দেওয়া হচ্ছে, পারলে চাকাও খুলে দিত। শিক্ষামন্ত্রীর গাড়িতে জুতো ছুঁড়ে মারা হয়েছে, কাঁচ ভাঙা হয়েছে, পেছন থেকে ওয়াইপার টেনে হিঁচড়ে ভেঙে দেওয়া হয়েছে। সেই পরিস্থিতিতে যদি শিক্ষামন্ত্রী তো যথেষ্ট সংযম দেখিয়েছেন, আমি স্যালুট জানাই এরকম সংযম দেখানোর জন্য। কারণ আমি যদি সেখানে থাকতাম আর আমার যদি মনে হতো যে আমাকে এরা ঘেরাও করে জানে মেরে দিতে চাইছে, তাহলে আমারও প্রাণ রক্ষা করার অধিকার আছে। আর সেই সময় যদি নিজের প্রাণ বাঁচানোর জন্য শিক্ষামন্ত্রী গাড়িতে 2-1 জনকে পিছিয়ে দিয়েও চলে যেত, তাহলেও কোনো অপরাধ হতো না। আমাকে যদি কেউ খুন করতে আসে আর আমি যদি সেলফ ডিফেন্সে নিজেকে বাঁচানোর জন্য যে আমাকে খুন করতে এসছে তাকে আমি মেরে ফেলি, তাহলে সেটা অপরাধ হয় না। এটা বুঝতে হবে। শিক্ষামন্ত্রী সংযম দেখিয়েছে,
আর এই যে গাড়ি পিষে দেওয়ার নাটক, সেটা ইন্দ্রনুজ রায় আর তার হাসপাতালের রোজকার যে ছবি সেলিম আর প্রদেশ কংগ্রেসের শুভঙ্কর সরকার পোস্ট করছে, তাকেই বোঝা হয়ে গেছে যে একদম মিথ্যে একটা দুর্বল চিত্রনাট্য সাজিয়েছিল সিপিএম শিক্ষামন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য। যার উপর দিয়ে গাড়ি পিষে চলে যায় না, সে 2 ঘন্টা বাদে ফেসবুক লাইভ করতে পারে না, এটা সম্ভব না। বাম ছাত্র সংগঠন এবং টিএমসিপি ছাত্র সংগঠনের লড়াই করছিল, তার মাঝখানে আমরা দেখলাম গেরুয়া পতাকা চলে এলো। যাদবপুরের মতো জায়গায় লাল পতাকা উপরে দিয়ে একটা গেরুয়া পতাকা লাগিয়ে দিল এবং বিজেপি থেকে বলছে যে বাঘের বাচ্চা। তাহলে কি এবিভিপিও এবারে মানে মাঠে নামতে চলেছে, কার্যতই ছাত্র সংসদে আসতে চলেছে? দেখুন, আমি একটা কথা বলি, এই আপনার প্রশ্নটার মধ্যে 2-3টে উত্তর আছে। প্রথম, ধর্মঘট ডেকেছিল এসএফআই, কিন্তু এসএফআই খুব চালাকি করে মাঠে নামে। এসএফআই খুব চালাকি করে চক্রান্ত করে সারাদিন ডিএসওকে মার খাইয়েছে। কারণ এই মাও সংগঠন যেগুলো ডিএসও, আরএসএফ, ডিএসএফ, এরা তো রোজ মাকুদের মানে এসএফআইকে চত্থাপ্পড় মানে যাদবপুরে, তাই এসএফআই ষড়যন্ত্র করে সারাদিন ধরে এদের মার খাইয়েছে। 1, 2, টিএমসিপি কাউকে মারতে যায়নি। টিএমসিপি বলেছে যে আপনারা ধর্মঘট ডেকেছেন ঠিক আছে, কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রথম দিন কোনো রাস্তা অবরোধ করা যাবে না, কোনো ছাত্রদের যারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদেরকে ডিস্টার্ব করা যাবে না। যে মাওমাকু সংগঠনের ছাত্ররা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বা তাদের অভিভাবকদের ডিস্টার্ব করতে গেছে, তার প্রতিবাদ করেছে টিএমসিপি, তার প্রতিবাদ করেছে প্রশাসন, এবং তার ভিত্তিতে যদি কেউ চড়থাপ্পড় খেয়ে থাকে আমার মনে হয় ঠিক করেছে। এবার আসি সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আপনি বললেন গেরুয়া সারাদিন কোথাও ছিল না। বিজেপি সারাদিন টিভিতে বসে খবর দেখছে, খবর দেখতে দেখতে ভাবলো যে 2026-এর ভোট কিছুদিন বাদে তৃণমূল শাসক দল মাঠে আছে, শূন্যে পাওয়া সিপিএম মাঠে আছে, ফুটেজ নিচ্ছে, আর আমরা প্রধান বিরোধী দল ফুটেজ দেবো না। তাই ওরা দেখুন, যেমন চোরকে চেনে, ডাকাতকে চেনে, ঠিক একইভাবে সন্ত্রাসীরা সন্ত্রাসীদের চেনে। তাই যাদবপুরে একদিকে এই মাওমাকু সন্ত্রাসবাদী সংগঠনগুলো, আর একদিকে আরেক সন্ত্রাসী সংগঠন এবিভিপি। রাত্রেবেলা দেখলো সারাদিন আমরা কোনো মাইলেজ পাইনি, কিছু ছেলেপুলেদের বিজেপির এবিভিপির পতাকা নিয়ে যাদবপুরে পাঠিয়ে দিল, একটু যাতে মারামারি হয়, একটু যাতে ঝামেলা হয়, একটু যাতে মিডিয়া ফুটেজ হয়, যাতে আমরাও অন্তত যাদবপুর কাণ্ড নিয়ে মিডিয়াতে বা টিভির পর্দায় ভেসে থাকতে পারি। এর ছাড়া আর কিচ্ছু না। উপাচার্যের স্ত্রী বলছে যে যদি ক্যাম্পাসে যেতে হয় তাহলে আমাকে ডিভোর্স দিয়ে যেতে হবে, এতটাই ভীত সন্ত্রস্ত ক্যাম্পাস। তাহলে কি হয়ে আছে? তাহলে ভাবুন কোন জায়গায় নিয়ে গেছে এই মাওমাকুরা যাদবপুরের মতো একটা প্রেস্টিজিয়াস শিক্ষা প্রতিষ্ঠান, ক্যাটাগরি এ ইউনিভার্সিটি, ভারতবর্ষের 4th বেস্ট ইউনিভার্সিটি। মেধাবী ছাত্ররা সেখানে পড়াশুনো করতে যায়, সেখান থেকে পড়াশুনো করে পিএইচডি করে নিজেকে এস্টাবলিশ করতে যায়, মা বাবার বুড়ো বয়সে লাঠি হতে যায়। কিন্তু যাদবপুরে আমরা বছরের পর বছর কি দেখছি? সায়নদীপকে র্যাগিং করে খুন করা হলো, স্বপ্নদীপকে র্যাগিং করে খুন করা হলো। আমরা দেখছি ওপেন এয়ার যে থিয়েটার, সেখানে কিছুতেই সিসিটিভি বসাতে দেবে না, কারণ সেখানে গাঁজা, মদ, বিয়ার ওপেন চলছে ক্যাম্পাসের ভেতরে। আমরা কি দেখছি? আমরা দেখছি ওখানে বিভিন্ন এই মাও সংগঠনের যে অধ্যাপকরা আছে তাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্রীদের সাথে যত রকমের অবৈধ সম্পর্ক। আমরা দেখছি ওই প্রফেসর কি আছে একজন কাফির মতো, যার কাজই হচ্ছে নতুন নতুন মাওবাদী তৈরি করা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বাচ্চাদের মানে ব্রেন ওয়াশ করে, মগজ ধোলাই করে তাদের মাওবাদীদের পরিণত করা। যাদবপুর ইউনিভার্সিটি এরকম একটা অত্যন্ত প্রেস্টিজিয়াস শিক্ষা প্রতিষ্ঠান মাওবাদীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। কোনো মতেই এরা পুলিশ আউটপোস্ট বসাতে দেবে না, সিসিটিভি বসাতে দেবে না। উপাচার্য এই ঘটনা ঘটার কিছুদিন আগে উপাচার্যকে ঘেরাও করে বলা হয়েছে পরীক্ষায় বেআইনিভাবে নম্বর বাড়ানোর জন্য যাতে গ্রান্ট পায়, সরকারের গ্রান্ট পায়। উপাচার্য তার কলেজের এই যে ইন্দ্রানুজ, যে মাওবাদী ছাত্র সংগঠনের অংশ, যে মাওবাদীদের ফেসবুক পোস্ট করে মাওবাদীদের মানে বড় হিরো হিসেবে দেখিয়ে, সেই ছাত্রটা আহত হয়েছে। তাকে দেখতে যখন উপাচার্য গেছে, ছাত্ররা উপাচার্যর পাঞ্জাবি ছেড়ে দিয়েছে। আর তারপরে এখন উপাচার্য স্ত্রী বলছেন তুমি যদি তোমার ইউনিভার্সিটিতে যাও তাহলে আমার ডিভোর্স দিয়ে যেতে হবে। একটা উপাচার্যর পরিবারের মনে এমন ভয় ঢুকে গেছে যে তিনি তার ইউনিভার্সিটিতে ফেরত যেতে পারছেন না, ফেরত গেলে তার সংসার ভেঙে যাবে। এটা একটা
পড়াশুনোর জায়গা, এটা একটা পড়াশুনোর জায়গা। মুক্তি চিন্তার নামে মাওবাদীর চাষ হচ্ছে, মুক্তি চিন্তার নামে প্রফেসর আর ছাত্রীদের মধ্যে অবৈধ সম্পর্ক হচ্ছে, হোস্টেলে রাত্রেবেলা লেনিন পড়ানো হচ্ছে, মুক্তি চিন্তার নামে গাঁজা, মদ, কোকেন, হিরোইনের অবাধ কারবার চলছে। এটা একটা ইউনিভার্সিটি। আমি অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের বাংলা স্বরাষ্ট্রমন্ত্রীও, তাকে বলবো অবিলম্বে দিদি প্রশাসনকে দিয়ে এই মাওবাদীদের মুক্তাঞ্চলকে দমন করতে হবে, যেভাবেই হোক এই নোংরামি বন্ধ করতে হবে। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না।